আজকে আমরা আলোচনা করব কবি মৃদুল দাশগুপ্তের লেখা আমাদের পাঠ্য তালিকাভুক্ত আরেকটি কবিতা। কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। কবিতাটা ছোট, বেশি বড় নয়, কিন্তু কবিতার বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কবিতার প্রেক্ষাপট বেশি দিন আগেকার নয়। আজ 2020 সাল। 2006 সালের ঘটনাকে নিয়ে লেখা এই কবিতা। 2006 সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তথা সামাজিক ক্ষেত্রে একটা ঘটনা, পরিবর্তনের একটা ঘটনা ঘটেছিল। একটা রাজনৈতিক হিংসা হয়েছিল। তারই প্রেক্ষিতকে নিয়ে কবি মৃদুল দাশগুপ্ত কবিতাটি রচনা করেছেন। মৃদুল দাশগুপ্ত শ্রীরামপুর অঞ্চলের মানুষ। কলকাতার পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। বিভিন্ন সংবাদপত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজকাল পত্রিকার সম্পাদনা করতেন। যে কোনো কবি একটু বেশি অনুভূতিশীল, অনুভূতিপ্রবণ। আসলে অনুভূতি না থাকলে তো কবিতা লেখা যায় না। যার মধ্যে আবেগ, ব্যথা, বেদনা, দুঃখ, এই অনুভূতিগুলি বেশি করে বেজে ওঠে এবং যার হৃদয় সেটাকে প্রকাশ করতে পারে, সেটাই হয় কবিতা, সেটাই হয় সাহিত্য। 2006 সাল, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামফ্রন্ট সরকার, যাদেরকে আমরা সিপিএম, সিপিআইএম, আরএসপি বলি, সেই সরকার। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এখনও তিনি বেঁচে আছেন। সে সময় সিঙ্গুর বলে একটি জায়গা, হুগলির কাছাকাছি সিঙ্গুর বলে একটি জায়গা, সিঙ্গুর, নন্দীগ্রাম, রাজনৈতিক ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ। 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক করলেন যে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দিতে গেলে নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কলকারখানা করার জন্য বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন কোম্পানিকে আহ্বান জানিয়েছিলেন। সেরকমই একটি গোষ্ঠী হচ্ছে টাটা গোষ্ঠী। টাটা, সকলে আমরা নাম জানি, রতন টাটা, টাটা গোষ্ঠী। তৎকালীন সরকার ঠিক করলেন যে সিঙ্গুরে 1400 একর জমি টাটা গোষ্ঠীকে দেওয়া হবে ছোট গাড়ি তৈরি করার জন্য। কারণ সেই কারখানা তৈরি হলে পরে এদেশের, এই বাংলার ছেলেরা অনেক কাজকর্ম পাবে, তাদের সুবিধা হবে জীবনযাপন করতে। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের যে ভুলটা ছিল, জমিটা দখল করতে, জমিটা অধিগ্রহণ করতে। সিঙ্গুরের মানুষদের দাবি ছিল এগুলো দু ফসলি, তিন ফসলি, মানে বছরে দুবার তিনবার ফসল হয়, এর জমি কখনো নষ্ট করে কারখানা করতে আমরা দেব না। কিন্তু সরকার সে জমি দিয়েছিল। টাটা গোষ্ঠী যখন অধিগ্রহণ করতে এলো, তখন টাটাদের সঙ্গে, অর্থাৎ সরকার পক্ষের সঙ্গে সেখানকার সাধারণ মানুষের একটা গণ্ডগোলের সৃষ্টি হলো। সাধারণ মানুষ, কৃষক মানুষ সেখানকার, তারা জমি দেবে না, আর সরকার যেহেতু দিয়েছে টাটা গোষ্ঠী সেটাকে অধিগ্রহণ করে কারখানা করবে। কোনটি ঠিক কোনটি ভুল সেটি আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব, আমাদের যে কবিতার প্রেক্ষাপট সেটা হচ্ছে জোরপূর্বক জমি অধিগ্রহণ করা হয়েছিল, তারই প্রেক্ষিতে সেখানকার বাড়ির ছেলে মেয়ে, বউ, পুরুষ, নারী সকলে মিলেমিশে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। সরকারের সঙ্গে সাধারণ মানুষের অশান্তির চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই প্রেক্ষাপট পুজোর পর 2006 সাল টিভিতে হঠাৎ খবর শুনছেন যে
সিঙ্গুরের মানুষজনের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিচ্ছে টাটা গোষ্ঠী। এই খবর শোনার পর, এই খবর টিভিতে দেখার পর মৃদুল দাশগুপ্ত আর স্থির থাকতে পারলেন না। ছোটবেলায় তিনি যে গ্রামে কাটিয়েছেন, যে গ্রামে তার বন্ধু বান্ধবরা আছে, সেই গ্রামের মানুষের উপর অত্যাচার তিনি মানতে পারলেন না। ছুটে গেলেন। চারিদিকে ধানের ক্ষেত দেখে এই জমি অধিগ্রহণের ঘটনাকে প্রত্যক্ষ করে তিনি একটি কাব্যগ্রন্থ লিখলেন ধান ক্ষেত থেকে। এই ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। জননী মানে মা, আমরা সকলেই জানি, কিন্তু এ মা জন্মদাত্রী মা, এ মা বাংলার মা, এ মা বঙ্গভূমি। ক্রন্দনরতা মানে মা কাঁদছে, তার পাশে, অর্থাৎ যে মা কাঁদছে তার পাশে যদি আমরা না থাকি তাহলে পরে কি হবে? সেই অনুভূতিকে নিয়ে কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতাটি রচনা করলেন। কবিতাটি দেখবো আমরা কি লেখা আছে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ যে মা কাঁদছে, ক্রন্দনরতা জননী, যে মা কাঁদছে, মা কোনো ছেলের মা, কোনো মেয়ের মা, কোনো শিশুর মা, কিন্তু এখানে আমরা বলবো বঙ্গমাতা, বঙ্গমা। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, মা কাঁদছে, মা কাঁদছে মানে বাংলার মারা কাঁদছে, বঙ্গভূমি কাঁদছে, জোর করে অত্যাচার করে জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাই বাংলার মারা কাঁদছে। এখন যদি আমি না থাকি, আমি মানে কবি নিজে, কবি হচ্ছে অনুভূতিশীল, অনুভূতিপ্রবণ কবিরা। কবি বলছেন আমরা শিল্পী, শিল্পীদের উদ্দেশ্য হচ্ছে, শিল্পীদের লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা, তাদের শিল্প সত্তাটাকে প্রতিবাদের রূপ হিসাবে প্রকাশ করা। যে শিল্পী, শিল্পী বলতে কবি, শিল্পী বলতে যে চিত্রকর, শিল্পী বলতে অন্যান্য গান করে যে সকলেই, এই তাদের যে শিল্প সত্তা যদি সাধারণ মানুষের কাজে না লাগে তাহলে সে শিল্প সত্তার কোনো দাম নেই বা মূল্য নেই। তাই কবি বলছেন ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে, এখন মানে কখন? ওই যে সময় সাধারণ মানুষের জমি জোর করে কেটে নেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সে সময় এখন যদি না থাকি, কেন তবে লেখা। তাহলে আমার এই যে আমি যে কবিতা লিখতাম অনেকদিন ধরে, আমার এই কবিতা লেখার কোনো মূল্য থাকে না। কেন তবে লেখা, কেন গান গাওয়া, তাহলে লেখারও কোনো মূল্য নেই, আমাদের গান গাওয়ারও কোনো মূল্য নেই। কেন তবে আঁকা আঁকি, আঁকারও কোনো মূল্য নেই। অর্থাৎ লেখক, গায়ক, চিত্রকর, এই যে শিল্পী, এই শিল্পীদের শিল্পসত্তা যখন মা কাঁদবে বা বঙ্গভূমি কাঁদবে বা কোনো দেশ কাঁদবে, তখন যদি শিল্পী তার নিজের সত্তা নিয়ে, নিজের শিল্প সত্তা নিয়ে বঙ্গমাতার পাশে বা মায়ের পাশে না দাঁড়াতে পারে, তাহলে পরে সে শিল্পসত্তার কোনো মূল্য থাকে না। তাই কবি বললেন কি, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন মানে এই 2006 সালের সে সময়, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকির। লেখা, গান গাওয়া, আঁকা আঁকির কোনো মূল্য নেই যদি আমি না থাকি। এরপরেই বলছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, সব মানে মৃতদেহ, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। নিহত ভাইয়ের সব দেহ দেখে, সব মানে মৃতদেহ, এরও প্রেক্ষাপট আছে রাজনৈতিক। আমরা এখন হয়তো শুনতে পাই বিভিন্ন পত্র পত্রিকায়, যেটা আমার মনে হয়েছে সে সময় শাসক দলের অত্যাচারে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সে সময় তাপসী মালিক বলে একটি মেয়ে, যাকে জঙ্গলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তার ছিন্ন বিচ্ছিন্ন শরীর জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল। আমার মতে কবির মনে সেই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছিল। তাই কবি বলছেন কি, নিহত ভাইয়ের শব্দ, যদি এখানে ভাই বলা হয়েছে,
যে ভাই মরে গিয়েছে তার নিজের জমিকে বাঁচাতে গিয়ে, নিজের দেশকে বাঁচাতে গিয়ে শাসকের গুলিতে নিহত সেই ভাইয়ের শবদেহ দেখে যদি আমার মনে ক্রোধ না জন্মায়, যা হচ্ছে হোক গা, দেখার দরকার নেই, এই রকম মনোভাব যদি সৃষ্টি হয়, তাহলে আমাদের ভালোবাসা শব্দটা মূল্য কোথায়? কেন ভালোবাসা, কেন বা সমাজ? তাহলে সমাজ কি, কিসের মূল্যবোধই বা কোথায়? পাশের বাড়ি কেউ কাঁদছে, যদি আমরা তার পাশে না দাঁড়াই, পাশের বাড়ি কেউ মারা গিয়েছে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছে, এই ঘটনা দেখে যদি আমরা বিচলিত না হই, এই ঘটনা দেখে যদি আমরা উত্তেজিত না হই, যদি চুপচাপ থাকি, তাহলে পরে আমাদের সমাজ, ভালোবাসা, মূল্যবোধ, এগুলো কোনো মূল্য থাকে না। তারপরে কবি কি বলেছেন? যে মেয়ে নিখোঁজ, যেটা বললাম তাপসী মালিক, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? যে মেয়ে, যে তাপসী মালিককে হত্যা করা হয়েছিল, জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ছিন্ন বিচ্ছিন্ন শরীর, যে মেয়ে নিখোঁজ হয়েছে, ছিন্ন ভিন্ন, মানে শরীরটাকে খণ্ড খণ্ড, পাশবিক অত্যাচারে খণ্ড খণ্ড করেছে, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি বলছেন, আমার পাশের বাড়ির মেয়ের শরীর জঙ্গলের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে, আমি সেই ঘটনা প্রত্যক্ষ করেও কি চুপচাপ থাকবো? আমি কি কিছু বলবো না? আমার শরীর কি গরম হবে না? আমি কি বসে থাকবো ঈশ্বরের দিকে, হে ঈশ্বর তুমি এর বিচার করো? না, ঈশ্বর বিচার যখন করবেন। আমার পাশের বাড়ির কেউ যদি অসহায় অবস্থায় থাকে, পাশের বাড়ির ছেলে যদি অন্যায়ভাবে মারা যায়, তার শরীর যদি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া যায়, আমি কখনোই চুপ করে বসে থাকতে পারবো না, আমি কখনোই বিধির বিচার মানে ভগবানের দিকে তাকিয়ে বসে থাকবো না, কবিতায় বলছেন। কিন্তু কবি তো কখনোই সশরীরে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেননি, সিঙ্গুরের নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেননি। তাই কবি বলছেন, আমরা শিল্পীরা সশরীরে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হতে নাই পারি, শিল্পীরা সশরীরে প্রতিবাদ করতে নাই পারি, কিন্তু আমরা যেটা পারি কি, আমাদের চিত্রের মধ্য দিয়ে, আমাদের গানের মধ্য দিয়ে, আমাদের লেখার মধ্য দিয়ে সকলের মনে একটা আগুন জ্বালাতে পারি, সকলের মনের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালাতে পারি। তাই কবি কি বলছেন শেষে, আমি তা পারি না। আমি কি পারি না? আমি সশরীরে প্রতিবাদ করতে পারি না, যা পারি কেবল কি পারি, সেই কবিতায় জাগে, কবিতা লিখতে পারি, যা কবিতায় জাগে, মানে কবিতা লিখতে পারি যে কবিতার মধ্য দিয়ে কি হবে, যে কবিতার মধ্য দিয়ে আগুন জ্বলবে, যে কবিতার মধ্যে বিদ্রোহ গড়ে উঠবে, যা পারি কেবল সেই কবিতায় জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি নিজের বিবেককে বারুদের সঙ্গে তুলনা করছেন, বারুদে অগ্নিসংযোগ করলে যেমন বিস্ফোরণ ঘটে, কবি বলছেন আমার বিবেক এমন এমন কবিতা সৃষ্টি করবে, যে কবিতা সাধারণ মানুষের মধ্যে বিপ্লবের আগুন সঞ্চার করে, বিপ্লবের আগুন জ্বালিয়ে দেবে, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদ হবে। এটুকু কবিতার মূল বিষয়। মৃদুল দাশগুপ্ত যে বিষয়টি বলতে চাইলেন এখানে, যে কবিরা, শিল্পীরা, তাদের শিল্প সত্তা যদি সাধারণ মানুষের কাজে না লাগে, তাহলে পরে সে শিল্পের কোনো মূল্য নেই। 2006 সালে যে সরকার সাধারণ মানুষের উপর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচারের যে প্রতিবাদ যদি আমরা করতে না পারি, তাহলে পরে আমাদের শিল্প সত্তার কোনো মূল্য থাকে না। তাই আমরা সকল শিল্পীরা কী করতে চাই, আমাদের লেখার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, ছবি আঁকার মধ্য দিয়ে আমরা বিপ্লব ঘটাতে পারি। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, অর্থাৎ আমার বিবেকটা বারুদের মতো বিস্ফোরণ ঘটাতে পারে, এটা হলো বিষয় কবিতার। কিন্তু এই কবিতাটা লেখা 2006 সালে, সে সময় অনেকেরই মনে হয়েছিল যে 3 ফসলি জমি বা 2 ফসলি জমি অধিগ্রহণ করা ঠিক নয়। কিন্তু আজকের দিনের প্রেক্ষিতে দাঁড়িয়ে কবিতাটা পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে। সেটা কি? সেটা হচ্ছে, কারখানা কি দরকার নেই? শুধু কি চাষের জমি দিয়ে আমাদের চলবে? আজকে বাংলার প্রচুর ছেলে বেকার, কারখানা হলে আজকে হয়তো অনেক বেকারের চাকরি হতো, অনেক পরিবারের মুখে হাসি ফুটতো। কিন্তু যাই হোক, কবির চিন্তাভাবনাকে সমর্থন করে বলতে হয় যে অন্যায়ভাবে জমি অধিগ্রহণ করাটা অন্যায় ছিল।
এবং তারই প্রতিবাদ জানিয়েছেন কবি। কবি কখনো কারখানার গড়ে ওঠার প্রতিবাদ করেননি, এটাই আমাদেরকে বলতে হবে। এটাই কবিতার মূল বিষয়। যতটুকু পারলাম বোঝালাম। এই কবিতাটা শোনার সময় বইটা অবশ্যই খোলা রাখবে। কবিতার কাব্যগ্রন্থের নাম ধানক্ষেত থেকে। ঠিক আছে, কেমন লাগলো জানাবে।